আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি একাডেমিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল ম্যাথের দূরত্ব উচ্চতা অর্থাৎ চ্যাপ্টার 10 নিয়ে। এই চ্যাপ্টারটা মূলত কিন্তু আমাদের কি ত্রিকোণমিতি বেসড, অর্থাৎ এখানে আমরা ত্রিকোণমিতির অনেক কিছু দেখতে পারবো। সো এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেই সাথে এই চ্যাপ্টারটা খুবই সোজা একটা চ্যাপ্টার, মোটেও কঠিন কিছু না। ঠিক আছে ভাই, তাহলে চলেন শুরু করি আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসটা শুরু করার আগে কয়েকটা বেসিক কথাবার্তা, কিছু বেসিক ধারণা দিয়ে দিই, এরপরে আমরা খুব সহজেই যে ম্যাথগুলো রয়েছে এগুলো করতে পারবো। তো প্রথমে যেগুলো আসবে সেটা হচ্ছে ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ। এখন খেয়াল করেন, ভূরেখা কি, ঊর্ধ্বরেখা কি, উলম্ব তল কি, এটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে ভূরেখা। ভূরেখাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি আসতেছে? ভূ আর একটা হচ্ছে রেখা। ভূ মানে এখানে ভূমি, অর্থাৎ ভূমির উপর আমি যে রেখাটা অঙ্কন করি সেটাকে আমি বলি ভূরেখা। মনে করেন আমি এটা একটা আমার সারফেস, সাপোজ মনে করেন এটা আমার একটা সারফেস। এই সারফেসের উপর বা এটাকে কি বলবো? তল বলবো। এটার উপর আমি যদি এরকম একটা রেখা আঁকি এটাকে আমি কি বলবো? ভূরেখা। অথবা আমি যদি এরকম একটা জিনিস দিই তাহলে এটা কি হচ্ছে? একটা তলের উপর আমি একটা রেখা অঙ্কন করতেছি, সো এটা একটা কি? ভূরেখা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আসতেছে এটা ঊর্ধ্বরেখা। আচ্ছা, ভালো কথা, এই ভূরেখাকে আপনি শয়ন রেখাও বলতে পারেন। কি রেখা বলতে পারি? শয়ন। কারণ কি দেখেন তো, এটাকে একটা তলের উপর শুয়ে আছে, মানে শায়িত অবস্থায় আছে, এটাকে আমি এই জন্য কি বলতে পারি? শায়িত রেখাও বলতে পারি বা শয়ন রেখাও বলতে পারি। আচ্ছা, ভূরেখা তাহলে গেল, এরপরে আসছে ঊর্ধ্বরেখা। এখন খেয়াল করেন, এই সারফেসের উপর এটা কি ভাই? একটা ভূরেখা। এখন এই ভূরেখার উপর যদি আমি একটা লম্বভাবে একটা রেখা আঁকি, একটা লম্বভাবে রেখা আঁকি যেটা কিনা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণে রয়েছে, তখন তাকে আমি এই রেখাটাকে আমি কি বলবো ভাই? এই রেখাটাকে বলবো আমি ঊর্ধ্বরেখা। অর্থাৎ মনে করেন এটা একটা রেখা, একটা সারফেসের উপর এটা একটা ভূরেখা, এই ভূরেখার উপর আমি একটা এভাবে একটা লম্ব অঙ্কন করলাম যেটা কিনা এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি দেওয়া আছে। সো যেহেতু এই রেখার সাথে এই রেখাটা 90 ডিগ্রি আছে, সো এই রেখাটাকে আমি কি বলবো? ঊর্ধ্ব রেখা বলবো। ঠিক আছে বা? তাহলে এটা গেল ঊর্ধ্বরেখা। তাহলে উলম্ব তল কি? ভূরেখা গেল, ঊর্ধ্বরেখা গেল, এবার উলম্ব তল। সাপোজ চিন্তা করেন এই পুরোটাকে একটা তল না, এই তলের উপর এটা ভূরেখা, এটা হচ্ছে আমার কি? এটা ঊর্ধ্বরেখা। তাহলে এই তলটার উপর এই যে এই তলটা গেল, এটাকে আমি উলম্ব তল বলতে পারি না? এই সারফেসের সাপেক্ষে এই রেখাটা এটার কি একটা উলম্ব তল ক্রিয়েট করতেছে। এটা কি করতেছে? একটা সারফেসের উপর এটা একটা কি আসতেছে? উলম্ব তল ক্রিয়েট করতেছে, এইটাই আর কি। তাহলে আমাদের যদি আমি ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং কি উলম্ব তলটাকে আরেকটু সামারি আকারে বলি তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? ভূরেখা কি? একটা তলের উপর বা একটা সারফেসের উপর একটা জাস্ট রেখা, এটা ভূরেখা। এখন এই ভূরেখার উপর আমি যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রেখা টানবো সেটাকে আমি কি বলবো? ঊর্ধ্বরেখা। ওকে, শেষ। বা উলম্ব রেখাও বলতে পারি। উলম্ব তলটা কি? এই যে সারফেসের উপর এইটার সাথে একটা জিনিস, একটা রেখা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ লম্ব আকারে আছে, তো এই তলটা এখন একটা কি তল হয়ে গেছে? উলম্ব তল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই তিনটা নিয়ে আসলে কারোই কোনো কনফিউশন হয় না, কনফিউশন হয় এই উন্নতি কোণ আর অবনতি কোণ নিয়ে। আচ্ছা, তাহলে ভাই উন্নতি কোণ কি, অবনতি কোণ কি? আচ্ছা, খেয়াল করেন, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ঠিক আছে, সাপোজ এখানে আপনি দাঁড়ায় আছেন, এটা মনে করেন আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার মাথার এইখানে একটা মনে করেন পাখি আছে। আমি পাখি এখন আঁকতে পারবো না, তো এই জন্য আমি পাখি লিখলাম। মনে করেন এখানে আপনি দাঁড়ায় আছেন, এখানে একটা মনে করেন পাখি দাঁড়ায় আছে, মনে করেন পাখি উঠতেছে এখানে, এই পাখির এখানে আরেকটা পাখি আছে। দেখেন কি বললাম, এখানে মাঝখানে একটা পাখি, এইখানে আপনি, আর এই পাখির উপর আরেকটা পাখি। এখন একটা জিনিস চিন্তা করেন তো, এই পাখি বরাবর কি আমি একটা তল চিন্তা করতে পারি না? আমি কি বলছি সেটা বুঝেন। এই পাখির লম্ব বরাবর সাপোজ একটা আপনি তল চিন্তা করেন, ঠিক আছে? এখন একটা কাজ করেন তো, পাখির এইটার সাথে আপনার এইটার মাথাটা যোগ করে দেন, গেল। আবার এখানে পাখির এই উপরের পার্টের সাথে এই পাখির এই পার্টটুক যোগ করে দেয়, যোগ করে দিলাম না? তো এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই তলের সাথে এই পাখি আর এই তলের মধ্যবর্তী এখানে একটা কোণ ক্রিয়েট হয়েছে না? একটা কি কোণ ক্রিয়েট হয়েছে? কোণ। সেম ভাবে এই পাখি আর আপনার সাথে এইখানে একটা কি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না? তাহলে দেখেন এখানে ক্রিয়েট হলো θ1, এখানে ক্রিয়েট হলো θ2। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন তো, তল কিন্তু একটা, তল কিন্তু একটাই, বাট এই পয়েন্টের সাথে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, আবার এইখানের সাথে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো। তাহলে এই কথাটা মাথায় রাখবেন, উন্নতি কোণের সংজ্ঞাটা হচ্ছে ভূতলের, আমি কি বলতেছি, ভূতলের সমান্তরাল রেখার সাথে ভূতলের উপরের কোনো বিন্দু। দেখেন তো এটা কি ভূমিতল না? আপনি যদি পাখিটা চিন্তা বাদ দেন, যদি এরকম একটা আমি তল আঁকলাম তাহলে এটা কি আমার ভূরেখা না? এটা ভূরেখা। এখন ভূরেখার উপরেরটাকে আমি কি বলবো? উপরের পার্ট। নিচেরটাকে আমি কি বলবো? নিচের পার্ট। মনে করেন এটা একটা ফোন, তাই না?
এই ফোনটার উপরে কি দেখেন, ফোন কিন্তু একটাই, বাট আমরা কি বলি এটা হচ্ছে ফোনের উপরের অংশ আর এটাকে বলি কি ফোনের নিচের অংশ, এটা তো বুঝতে পারছেন। সেম ভাবে এটা যদি একটা ভূ রেখা হয়, এটা যদি একটা ভূ রেখা হয় তাহলে এই ভূ রেখার কি এটা উপরের বিন্দু, এটা নিচের বিন্দু, সেটাই। সো উন্নতি কোণ হচ্ছে যখন আমার ভূরেখার সাথে, যখন আমার ভূরেখার সাথে উপরের দিকে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আমি বলবো উন্নতি কোণ। সেম ভাবে ভূরেখার নিচের বিন্দু, এই ভূরেখার নিচের বিন্দু আমার ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলবো আমি অবনতি কোণ। আশা করি এতটুকু বুঝতে পারছেন। জিনিসটা আমরা আরেকটু ক্লিয়ার করি চলেন। সেটা হচ্ছে দেখেন, মনে করেন আপনি এখানে দাঁড়ায় আছেন, তাহলে উপর থেকে সূর্যের রশ্মি আপনার উপর পড়তেছে না, একটা মাঠটা মনে করেন আলোকিত হয়ে আছে। এখন কোনো কারণে এই দিক দিয়ে একটা প্লেন গেল, মনে করেন এদিক দিয়ে একটা প্লেন যাচ্ছে, ঠিক আছে, এদিক দিয়ে একটা প্লেন যাচ্ছে। এখন প্লেনটা যখন যাবে আলোটা কি আসবে? আসবে না। একটা কি কারণ কি, একটা ছায়া ক্রিয়েট হয়ে যাবে। একটা কি হয়ে যাবে? ছায়া ক্রিয়েট হয়ে যাবে। তাহলে বলেন তো এখানে যে আপনি আছেন, আপনার সাথে এই প্লেনটাকে একটা দেখেন তো, প্লেনটা তো সোজা যাচ্ছে তাই না, সোজা যাচ্ছে, তাহলে আপনার প্লেনটার সাথে আপনার কি একটা কোণ ক্রিয়েট হইলো না? একটা কি ক্রিয়েট হয়ে গেল? কোণ ক্রিয়েট হলো। সেম ভাবে প্লেনের উপর যদি একটা পাখি থাকে, মনে করেন এখানে একটা পাখি আছে, এই পাখির সাথে যখন প্লেনটা আমি যুক্ত করে দিলাম তাহলে দেখেন তো এখানে একটা কোণ হলো না? তাহলে কি হচ্ছে, একটা প্লেনের উপরের বিন্দুটা পাখির সাথে কি একটা কোণ উৎপন্ন করতেছে, তাহলে কি উপরের বিন্দু এই যে এখানে কোণটা সেটাকে আমি বলবো উন্নতি, আর নিচের এই বিন্দুটা যে কোণ উৎপন্ন করলো আপনার সাথে সেটা হচ্ছে অবনতি কোণ। জিনিসটা যদি ক্লিয়ার নাও হয়ে থাকে ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি যা বললাম এতটুকু মাথায় ঢুকছে। আচ্ছা, এগুলো আমাদের মোটামুটি গেল। এখন একটা কাজ করবো, আমরা ডাইরেক্ট অঙ্কে যাবো, দেখবেন অঙ্ক করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাই? আচ্ছা, অঙ্ক শুরু করার আগে আরো কয়েকটা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথা রাখা লাগবে। থিটার ব্যাপারটা, যে সাইন থিটা ইকুয়াল টু কি, কস থিটা ইকুয়াল টু কি, টেন থিটা ইকুয়াল টু কি, ঠিক আছে? দেখেন সাইন থিটা সমান সমান কি আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আপনারা যদি পারেন তাহলে তো ভালো, না পারলে লিখে ফেলেন লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু কি, আপনার কলেজ ভূত বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দাঁড়ান আমি শর্টকাট বলতেছি, ভূমি বাই অতিভুজ। আর টেন থিটা ইকুয়াল টু কি ভাই? লম্ব বাই ভূমি। আমি দেখেন, আমি যে আপনাকে বললাম না, আমি কিন্তু এগুলো একটা মুখস্থ রাখিনি। আমি কিভাবে মনে রাখছি? সাইন থিটা এটা যখনই আপনার সামনে চলে আসবে আপনার মাথায় রাখবেন সাগরে লবণ আছে। কি বললাম? সাগরে লবণ আছে। কারণ কি দেখেন, লতে কি লম্ব, সরেয়াতে অতিভুজ, তাহলে সাগরে লবণ আছে, এখান থেকে লম্ব বাই অতিভুজ চলে গেল। কস থিটা, ভূমি বাই অতিভুজ কেমনে মনে রাখবো? কলা গাছে ভূত আছে। কি বললাম? কলা গাছে ভূত আছে। তাহলে কি হলো? ভতে ভূমি, সরেয়াতে অতিভুজ চলে গেল। টেরা, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা কেন মনে রাখবো? টেরা লম্বা ভূত। তো ভূতটা কেমন? টেরা লম্বা ভূত। তো লতে লম্ব, ভতে ভূমি, শেষ। এভাবে মনে রাখছি। আর যদি সাইন থিটার বদলে আমাকে যেত কি কসেক থিটা, কস থিটা জায়গায় যেত সেক থিটা, টেন থিটা যে কট থিটা, জাস্ট উল্টায় যেত। জাস্ট অতিভুজটা উপরে, লম্বটা নিচে, অতিভুজটা উপরে, ভূমিটা নিচে, ভূমিটা উপরে, লম্বটা নিচে, এতটুকুই। এগুলো অবশ্যই মাথায় রাখা লাগবে, এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে মনে করেন এটা আমি একটা কি আঁকলাম? ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজে এটা একটা অ্যাঙ্গেল থিটা। তা বলেন তো থিটার যে বিপরীত বাহুটা হয়, দেখেন এইখানে এটা যদি থিটা, থিটার বিপরীত বাহু কোনটা? এটা না? ইট মিনস এটা হচ্ছে আমার লম্ব। এটা কি আমার লম্ব। সেম ভাবে যদি মনে করেন এরকম একটা চিত্র দেওয়া থাকে, মনে করেন এরকম একটা চিত্র দেওয়া আছে, এবার অ্যাঙ্গেলটা এখানে না দিয়ে অ্যাঙ্গেলটা মনে করেন এখানে দিল, থিটা বলে দিল, তাহলে এই থিটার বিপরীত বাহু কোনটা? এইটা না? সো এইটা তখন হয়ে যাবে কি লম্ব। এগুলো কিন্তু বেসিক ধারণা, এই বেসিক ধারণাগুলো ক্লিয়ার থাকলে ম্যাথ কঠিন লাগবে না, বিলিভ করেন, ঠিক আছে? তাহলে আশা করি এগুলো তো বুঝতে পারছেন যে সাইন থিটা ইকুয়াল টু কি, কস থিটা ইকুয়াল টু কি, টেন থিটা ইকুয়াল টু কি, তারপরে অ্যাঙ্গেল যদি এরকম হয় বিপরীত বাহুটা কি লম্ব। ওকে, আচ্ছা চলেন এবার আমরা ম্যাথে ঢুকি। তাহলে 10 মানে অনুশীলনী 10টা আপনারা খুলে আমরা এখন কি শুরু করবো ভাই? ম্যাথ শুরু করবো। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন আপনারা ইজিলি সবগুলো ম্যাথ পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনাদের বইটা খুলেন, আমি বলি কোন ম্যাথ দিয়ে শুরু করবো। 1 সেকেন্ড, একটু সাইলেন্ট করে দিই ফোনটা। আচ্ছা চলেন আমরা যেহেতু শুরু করব, শুরু করার আগে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, ঠিক আছে? দেখেন একটা জিনিস খেয়াল করেন তো, দেখেন আমি 3টা ত্রিভুজ আঁকলাম, তাই না? একটা জিনিস খেয়াল করেন তো, এগুলোর মধ্যে তফাৎটা করে আমাকে একটু বলেন তো। যখন দেখেন তো এইটা কি লম্ব, এটা কি আমার লম্ব,
এটা কি আমার ভূমি, আমি ধরে নিচ্ছি এগুলো হচ্ছে 90 ডিগ্রি, এগুলো হচ্ছে আমার অ্যাঙ্গেল। সো এগুলো কি আমার লম্ব হচ্ছে, এটা ভূমি এটা অতিভুজ, এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ। বুঝতে তো পারতেছেন, কারণ কি এইটা যেহেতু অ্যাঙ্গেল, বিপরীত বাহু কোনটা, এইটা, সো এটা লম্ব, বিপরীত বাহু এটা, এটা লম্ব, বিপরীত বাহু এইটা লম্ব। আচ্ছা, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, ভূমি ভূমি, অতিভুজ অতিভুজ অতিভুজ। ক্লিয়ার? আচ্ছা, এটা আমার এ চিত্র, এটা বি চিত্র, এটা সি চিত্র। একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই চিত্রটার মধ্যে দেখেন তো এই লম্বটা অনেক বড় না? এই লম্বটা কি বাহুর চেয়ে বড় না? খেয়াল করেন তো, লম্ব ইজ গ্রেটার দেন, সরি ভূমি, খেয়াল করেন তো এই লম্বটা ভূমির চেয়ে বড়। সেম ভাবে এই চিত্রটা একটু ঠিক করি, দেখেন এই চিত্র দেখেন তো, এখানে কি ভূমি ইজ গ্রেটার দেন লম্ব না? এখানে দেখেন তো, চিত্র দেখেই তো বোঝা যাচ্ছে যে ভূমিটা লম্বের চেয়ে বড়, আর এই চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ভূমি আর লম্বটা অলমোস্ট কি আমার ইকুয়াল। ঠিক আছে না? দেখেন এই তিনটা চিত্র না, এটা কিন্তু অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখবেন। যখনই আমার এই অ্যাঙ্গেলটা, এই কোণটা 45 ডিগ্রি হবে, তখন এমনি এই বাহু আর এই বাহু, ইট মিনস ভূমি আর লম্ব ইকুয়াল হয়ে যাবে। আপনার মাথায় আসতে পারে কেন ভাই, কেন? কারণ কি দেখেন ভাই, এইটা কি আমার 90 ডিগ্রি না? এটা আমার 90 ডিগ্রি, এটা আমার কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এই কোণটাও কত হবে? 45 ডিগ্রি হবে। দেখেন তো দুইটা কোণ যেহেতু ইকুয়াল, এটা আবার 90 ডিগ্রি, সো এখানে ভূমি আর এই লম্বটা অবভিয়াসলি কি হবে আমার? ইকুয়াল হবে। তাহলে বি নাম্বার চিত্রটা আপনাদের ক্লিয়ার না? ক্লিয়ার, ওকে ঠিক আছে, এটা আমাদের চলে গেল। এবার আসতেছে সি আর এ। আচ্ছা খেয়াল করেন, এটা আমার 90 ডিগ্রি, এটা একটা কোণ, এটা একটা কোণ। এখন দেখেন তো এখানে লম্বটা কি আমার? এটা লম্ব। সো এগুলো মাথায় রাখবেন, যত চিত্রটা দেখেন অ্যাঙ্গেলটা কি আমার এখানে কি, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে কি আমার আরেকটা অ্যাঙ্গেল। এখানে খেয়াল রাখবেন এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার কত ডিগ্রি? 60 ডিগ্রি। কারণ কি দেখেন, অ্যাঙ্গেল যত বাড়তেছে আমার যে ভূমিটা, ভূমির আকারটা ছোট হচ্ছে, সেম ভাবে লম্বটা বাড়তেছে। সেম ভাবে আমার যত অ্যাঙ্গেল কমতেছে, ভূমিটা বাড়তেছে, আর লম্বটা কি হচ্ছে? কমতেছে। দেখেন এখানে লম্ব কম, লম্ব ইজ লেস দেন ভূমি না? ভূমি ইজ গ্রেটার দেন লম্ব যখন অ্যাঙ্গেল 30 ডিগ্রি, যখন অ্যাঙ্গেল 60 ডিগ্রি তখন লম্ব ইজ গ্রেটার দেন ভূমি। এগুলো একটু মাথায় রাখবেন। এগুলো চিত্র আঁকার সময় আপনাকে ওইরকম ম্যান্ডেটরি চিত্র ওইভাবে আঁকা লাগবে না, বাট এগুলো অবজেক্টিভে চলে আসে, এই জন্য অবজেক্টিভের জন্য এগুলো মাথায় রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা ম্যাথে যাই। আমরা ম্যাথ করব, দেখি ম্যাথে আমাদের কেমন কঠিন কঠিন ম্যাথ আছে, কি সোজা সোজা ম্যাথ আছে, আমরা সবগুলো খেয়াল করব। আমি প্লিজ আমার ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যাতে গিয়ে সমস্যা না হয়। ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে ম্যাথটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে 10 নম্বর ম্যাথ। একদম ইজি ম্যাথ দিয়ে আমি কিন্তু শুরু করবো। আমি আগে থেকেই সবসময় বলি ইজি দিয়ে শুরু করবো, দেন আমরা আস্তে ধীরে কঠিনে যাবো। ঠিক আছে? 10 নম্বর ম্যাথে কি বলছে ভাই? 10 নম্বর ম্যাথে বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারটার উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। খেয়াল করেন, একটা মিনার, মিনার অবশ্যই লম্ব কিছু হবে, সো আমি একটা ফার্স্টে লম্ব টেনে নিই। মিনারের পাদদেশ, এটা যদি মিনার হয়, পাদদেশ কোনটা? এটা না? এটা পাদদেশ। তো পাদদেশ থেকে কিছু দূরে, ইট মিনস পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ। তাহলে দেখেন তো ভূরেখা যেহেতু এটা, তাহলে কি উপরের দিকে শীর্ষের উন্নতি কোণ, তাহলে আমি এটাকে যোগ করে দিতে পারি না? এটা যোগ করে দিলাম। উন্নতি কোণ কত ডিগ্রি বলে দিছে? 30 ডিগ্রি বলে দিছে। এবার বলছে কি যে মিনারটার উচ্চতা, ইট মিনস এই এইচ যদি কত হয়? 26 মিটার হয়, তবে মিনার থেকে ওই স্থানটি দূরত্ব নির্ণয় করো। ইট মিনস আমি কি বললাম যে মিনার থেকে কতটুকু গেলে আমাকে কিন্তু বলেন, আমাকে এইটা বের করতে হবে। ইট মিনস এটা মিনার, মিনারের পাদদেশ হচ্ছে এই পয়েন্টটা, এটাকে যদি আমি এ দিই, এটাকে যদি বি দিই, এটা হচ্ছে সি। তো বি হচ্ছে মিনারের পাদদেশ, পাদদেশ থেকে কিছু দূরে গেলে শীর্ষের উন্নতি কোণ কত হয়? 30 ডিগ্রি, এবং উচ্চতা কত? 26 মিটার। তাহলে এটাকে আমি এক্স ধরে নিতে পারি না? তো আমাকে কি বলছে? আমাকে এই বিসিটা বের করতে হবে, অর্থাৎ এই যে পাদদেশ থেকে সে কতটুকু আসলো সেটা বের করা লাগবে। তো এটা বের করার জন্য আমি কি ইজিলি বের করতে পারবো না? কিভাবে বের করতে পারবো? ওই যে আমার সাইন, কস, টেন, এই সূত্রগুলো দিয়ে। এগুলো দেখার পরে আমরা দেখবো যে ভাইয়া কোনটার মান দিছে। যেমন এখানে কি দেখেন তো, এখানে আমার লম্বের মান দেওয়া আছে, আর কি বের করা লাগবে? ভূমিটা বের করা লাগবে। এখন কখন লম্ব আর ভূমি আসে? অবভিয়াসলি টেন থিটা। তো ইট মিনস আমি কি লিখতে পারি না টেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি? লম্ব কত? এ বি, ভূমি কত? বিসি। তাহলে টেন থিটা কত? 10 30 ডিগ্রি।
এবি কি আমার উচ্চতা, উচ্চতা কত 26 মিটার, বিসি কি এক্স, তাহলে কি এখান থেকে কি আমার এক্স এর ভ্যালুটা চলে আসতেছে না ভাই? কঠিন কিছু ছিল দেখেন কতক্ষণ লাগছে। এবং এই ম্যাথ কখনো পরীক্ষায় আসবে না, কেন আসবে না? এত সোজা ম্যাথ আপনাকে দিবে না, বাট হ্যাঁ অবজেক্টিভে আসতে পারে। বাট এই ম্যাথ যদি আপনার ক্লিয়ার থেকে আপনি আস্তে আস্তে যে নিচের ম্যাথগুলো এগুলো এমনি পারবেন। তাহলে এটা কি পারবেন না? খুব কঠিন ছিল? মোটেও কঠিন ছিল না। আবারও বলতেছি কি বলছে, পাদদেশ থেকে এত, ইট মিনস আমাকে যে এই এক্সটা বের করার। কমপ্লিট। আচ্ছা চলেন এরপরে ম্যাথে যাই। আচ্ছা দাঁড়ান, ফোনটা বারবার অফ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা যদি যায় দেখেন তো, সেকেন্ড ম্যাথটা কি বলছে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে গাছটার উচ্চতা নির্ণয় করো। এটা কোনো ম্যাথ হলো রে ভাই? এই ম্যাথ পারলে তো এই ম্যাথ কোনো ব্যাপারই না। চলেন কি বললো যে একটা গাছের নিচ থেকে বলে দিছে একটা গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, ইট মিনস এটা একটা গাছ। আর একটা কথা, এখানে যে আমি চিত্রগুলো আঁকতেছি এগুলো কোনো স্কেল দিয়েও আঁকা লাগবে না, কিছু আঁকা লাগবে না, এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। আপনারা সুন্দর করে জাস্ট একটু সুন্দর করে লিখবেন, আর কিছু না। এরকম না যে এখানে আমি 30 ডিগ্রি দিলাম, এটার জন্য আমার কোনো কম্পাস বসায় তারপর এগুলো কিচ্ছু করা লাগবে না, এগুলো জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং, বাট একটু সুন্দর করে। এখন মনে করেন 30 ডিগ্রি, আপনি যদি এরকম একটা বিশাল বড় দিয়ে এরকম চিত্র দেন তাহলে তো হইলো না, একটু সুন্দর করে দিবেন, ঠিক আছে? আচ্ছা কি বললাম, একটা গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, ইট মিনস এটা একটা গাছ, গাছের পাদদেশ মানে এই পয়েন্ট থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, ইট মিনস এটা কত আমার 60। আমাকে কি বের করা লাগবে? গাছের উচ্চতা বের করা লাগবে। সেম ভাবে আবার টেনের সূত্র ফেলান, 10 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি 20। তাহলে কি এখান থেকে আমার এইচ এর ভ্যালুটা চলে আসতেছে না? তাহলে আমাদের 12 নম্বর ম্যাথটাও কমপ্লিট। আচ্ছা সরি 11 নম্বর ম্যাথটা কমপ্লিট, এটা ছিল 11। তাহলে আমাদের 10 11 কমপ্লিট। এরপর আমরা 12 নম্বরে যাই। 12 নম্বরে কি বলছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটার উচ্চতা নির্ণয় করো। এইটাও তো খুব একটা সোজা অঙ্ক। কি বলে দিছে আমাকে? দেয়ালের উচ্চতা। খেয়াল করেন, সাপোজ এটা মনে করেন আপনার দেয়াল, হ্যাঁ এগুলো আমরা প্র্যাকটিক্যালি একটু বুঝি। এটা হচ্ছে একটা দেয়াল, মনে করেন এটা দেয়াল। এখন আপনার মইটা কিভাবে থাকবে? অবশ্যই এভাবে থাকবে, কারণ মইটাকে তো রাখা লাগে। মই কিভাবে থাকে? মই এভাবে থাকে না? আচ্ছা মই যদি এভাবে থাকে তাহলে চিন্তা করেন এটা হচ্ছে আমার দেয়াল, মইটা কিভাবে আছে? অবশ্যই এভাবে আছে। এটা দেয়াল, মইটা কিন্তু আমার জাস্ট এভাবে রাখা আছে। তাহলে এটাকে আমার মইয়ের দৈর্ঘ্য না, এটা হচ্ছে আমার দেয়ালের উচ্চতা, এতটুকুই। তাহলে দেখেন এবার আমাকে কি কি মানে এটা বলে দিছে, আমাকে বলে দিছে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, ইট মিনস এটা কত? 18 মিটার। 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে রাখা আছে। এরপরে বললো কি দেয়ালের উচ্চতা নির্ণয় করো। তাহলে এই দেয়ালের সাথে 18 মিটার দৈর্ঘ্যের মইটা 45 ডিগ্রি কোণে রাখা আছে, তো আমি কিন্তু দেয়ালের উচ্চতা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। এখন দেখেন এখানে আমার কি কি চলে আসতেছে? লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজ আমরা কখন ইউজ করি? সাইন থিটার সময়। সাগরে লবণ আছে, ইট মিনস সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 18। তাহলে এখান থেকে কি এইচ চলে আসতেছে? সাইন কত? সাইন হচ্ছে সাইন 45 ডিগ্রি ইন্টু 18। তাহলে এখান থেকে এইচ এর ভ্যালু চলে আসবে না? ক্যালকুলেট করে বের করে ফেলো। আচ্ছা এটা ছিল আমাদের কত নাম্বার ম্যাথ? 13 না 14? আচ্ছা যেটাই হোক আমরা সিরিয়ালি সব ম্যাথই দেখে যাবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এটা ছিল আমাদের 12 নম্বর ম্যাথ। এরপরে আমরা চলেন 13 নম্বর ম্যাথে যাই। 13 নম্বর ম্যাথে কি বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটার উচ্চতা নির্ণয় করে। ও শেট, এবার তো অবনতি কোণ চলে আসছে। দেখি অবনতি কোণ আমরা পারি কিনা। খুব তো মনে হচ্ছে খুব কঠিন রে ভাই, পারবো না মনে হয়, তাও দেখি একটু চেষ্টা করে দেখি পারি কিনা। ঠিক আছে, কি বলছে কোশ্চেনটা বলছে, আবারও বলতেছি, একটা ঘরের ছাদ, ইট মিনস মনে করেন এটা যদি একটা ঘর হয়, ঘরের ছাদ কি এইটা, এটা তো ক্লিয়ার। আচ্ছা তাহলে চলেন একটা ঘর এঁকে ফেলি আমরা। ভাই আমি আঁকা আঁকিতে খুবই বাজে, সো কিছু মনে করেন না। সাপোজ এটা হচ্ছে আমার কি একটা ভাই ঘর। এরপরে বললো কি, বলছিল যে অবনতি কোণ 30 ডিগ্রি, বাট এখানে এটা বসে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুর। কি বসে? 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দু। এখন আমাকে একটা জিনিস বলেন তো, এখান থেকে এটা একটা রেখা, এই রেখার এদিকে এদিকে এই কোণটাকে আমরা কি বলি? উন্নতি কোণ। এটাকে বলি আমি অবনতি কোণ। এটা তো আপনারা ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন তো, আমি যদি এই সারফেসটাকে এরকম পিছনে টেনে দিই, মনে করেন এই তলটাকে পিছনে টেনে দিই, তাহলে টেনে দিলে এখান থেকে যে কোণটা করবে সেটাকে আমি কি বলবো? উন্নতি কোণ বলবো। আর এই নিচের দিকে যে জিনিসটা যাবে এটাকে আমি কি বলবো? অবনতি কোণ বলবো। আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলেন তো, ওরা বলছে 20 মিটার দূরে, ইট মিনস এই ছাদের থেকে 20 মিটার দূরে কোনো বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি কোণে। তাহলে দেখেন তো, এই ছাদ থেকে 20 মিটার দূরে ভূতলের এই বিন্দুটার জন্য
অবনতি কোণ 30 ডিগ্রি না, খেয়াল করছেন? এটা কিন্তু আমার কি কোণ? অবনতি কোণ। এগুলো মাথায় রাখবেন। যদি আমি এখান থেকে একটা কোণ আঁকতাম, সাপোজ এই কোণটা হইতো আমার উন্নতি, বাট এই সারফেসের জন্য আমি যখন নিচের দিকে যাচ্ছি, এই তলের নিচের বিন্দুর জন্য এইটা কি কোণ আমার? অবশ্যই একটা অবনতি কোণ। আচ্ছা, এখন এখান থেকে আমি ম্যাথটা সলভ করবো কেমন? সো এটা কত ডিগ্রি? এটা কত আমার? 20 মিটার বলে দিছে না, 20 মিটার। এটা হচ্ছে আমার কি 20 মিটার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি একটা কাজ করতে পারি না? এই রেখাটা তো এরকম, এই রেখাটাকে আমি এটার সাথে কানেক্ট করে দিতে পারি না? তাহলে বলেন তো, এখানে কি আমার একটা ত্রিভুজ ক্রিয়েট হয়ে গেল না? ত্রিভুজ। এখন দেখেন তো এখানে 30 ডিগ্রি আছে। এখন দেখেন তো এই রেখাটা সমান্তরাল রেখা না? সরি, এই রেখাটা মনে করেন এ বি, আর এখানে হচ্ছে সিডি। এটা কি রেখা ভাইয়া? এ বি আর সিডি অবশ্যই দুইটা কি রেখা? সমান্তরাল রেখা। এবং এই সিবিটা হচ্ছে পরস্পর ছেদ করছে না? এই রেখাটাকে কি করেছে? পরস্পর ছেদ করেছে। ইট মিনস এই দুইটা সমান্তরাল রেখাকে এই সিবি রেখা পরস্পর ছেদ করেছে। আর আমরা জানি যখনই একটা দুইটা সমান্তরাল রেখাকে একটা রেখা ছেদ করে সেখানে কি কোণ উৎপন্ন হয়? একান্তর কোণ উৎপন্ন হয়। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? এটাও 30 ডিগ্রি। এটা যেহেতু 30 ডিগ্রি, এটাও কি ডিগ্রি? 30 ডিগ্রি। সো আমাকে কি বলছিল? ছাদের উচ্চতা বলছিল না নির্ণয় করতে? আমাকে বলেছিল যে কি নিতে? ঘরটার উচ্চতা নির্ণয় করো। ইট মিনস আমার যে এই ঘরটার এই হাইটটা সেটা নির্ণয় করা লাগবে। তো আমি বের করতে পারবো না সাইন থিটা দিয়ে? সাইন 30 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত? 20 মিটার। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, কোশ্চেনটা বলছিল কি এটা থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কি কোণ? অবনতি কোণ। তো অবনতি কোণ কোনটা? এইটা। এখন এই দুইটা যেহেতু পরস্পর সমান্তরাল রেখা এবং এটা যেহেতু ছেদ করছে, সো এইটা আর এইটা কি কোণ? একান্তর কোণ, যেটা কিনা পরস্পর সমান হবে। সো এইটা যেহেতু 30 ডিগ্রি, এইটাও আমার 30 ডিগ্রি। সো এই আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তাহলে আমাদের কি গেল? অবনতি কোণ রিলেটেড ম্যাথ চলে গেল। এরপর আমরা 14 নম্বর ম্যাথটাতে যাই। ঠিক আছে, অবনতি কোণ রিলেটেড আরো একটা ম্যাথ করব। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এবং ওই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো একটু ওয়েট করেন আপনারা, ওই ম্যাথটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখানে বলে দিছে ভূতলস্থ 14 নম্বর ম্যাথ, যে ভূতলস্থ কোন স্থানে একটা শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করে। একদম পানির মানে কি বলে, যে পানি ভাত বলে না, ওই টাইপের একটা ম্যাথ। এটা হচ্ছে একটা স্তম্ভ। এই স্তম্ভটার উন্নতি কোণ ফার্স্টে কত বলে দিছে আমার? 60 ডিগ্রি, তাই না? হ্যাঁ, 60 ডিগ্রি বলে দিছে। উন্নতি কোণ কত আমার? 60 ডিগ্রি। এবার বললো কি এই 60 ডিগ্রির এই পয়েন্টটা থেকে আমি যদি আরো কত মিটার পিছিয়ে যাই? 25 মিটার পিছিয়ে যাই, অর্থাৎ আমি 25 মিটার আরো এদিকে আসলাম, তাহলে উন্নতি কোণ কত ডিগ্রি হয়? উন্নতি কোণটা হয়ে যায় আমার 30 ডিগ্রি। তাহলে খেয়াল করেন, বলছে এই মিনারটার উচ্চতা, স্তম্ভটার উচ্চতা নির্ণয় করতে। আমাকে আবার বলতেছি কি, বললো যে স্তম্ভটা ফার্স্টে 60 ডিগ্রি উন্নতি কোণ উৎপন্ন করছে। এরপরে বললো কি এ পয়েন্ট থেকে, মনে করেন এটা হচ্ছে আমার এ পয়েন্ট, বললো এ পয়েন্ট থেকে আরো 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। এটাকে দিলাম ও, এটাকে দিলাম ডি দ্বারা। উন্নতি কোণ 30 ডিগ্রি। এবার বললো এটার উচ্চতা নির্ণয় করতে। এখন বলতে আপনার কেমনে করবো ভাইয়া? একদম ইজি ভাইয়া, খেয়াল করেন এই এ বির কি কোনো ভ্যালু দিছে? এই এ বির দূরত্ব বলে দিছে কতটুকু? বলে নাই। তো আমি এটা ধরে নিতে পারি না এক্স, এটা আমি ধরে নিলাম এক্স। এবার আমরা চলেন ম্যাথটা করি। ফার্স্ট অফ অল দেখেন তো এখানে একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে না? দেখেন তো কোন ডি, মানে ডি এ বি, ডি এ বি এটা একটা ত্রিভুজ না? সেম ভাবে ডি ও বি এটা একটা ত্রিভুজ না? ডি ও বি এটা একটা ত্রিভুজ না? ত্রিভুজ। আচ্ছা, তাহলে দেখেন তো এখানে একটা সূত্র ফেলানো যায় না? যেহেতু লম্ব আছে ভূমি আছে, তাহলে একটা কাজ করি চলেন, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু, সরি সাইন 30 হবে না, 10 হবে। কারণ কি 10 সমান সমান আমরা কি জানি? টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটা আমরা জানি না? এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না 10 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত? এইচ, আর ভূমি কত? ভূমি হচ্ছে ওবি। ইট মিনস 25 প্লাস এক্স, 25 প্লাস এক্স। এখন 10 30 মান কত? 10 30 মান হচ্ছে 1/√3, 1/√3, এগুলো মুখস্থ করে ফেলবো। এইচ ডিভাইডেড বাই 25 প্লাস এক্স। তাহলে চলেন একটু হিসাব করি। এখান থেকে হিসাব করলে কি দাঁড়াচ্ছে? যে 25 প্লাস এক্স ইকুয়াল টু √3h। সুতরাং এক্স ইকুয়াল টু কত দাঁড়াইলো? √3h মাইনাস 25। এটাকে আমি একটা সমীকরণ দিলাম। এটা তো ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা কোন ডি এ বি, বাট ও সরি এটা আমি ডিওবির জন্য করে ফেলছি। দেখেন ডিওবি, আর এখানে আমরা করতেছি এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি। তো এখন যদি আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে কিভাবে ফেলাবো? অবশ্যই 10 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমিতে। এখানে ভূমি কত? এক্স।
তাহলে খেয়াল করেন তো 1060 মান কত, √3, এক্স এর ভ্যালু কত আসছে, √3 × x না ইকুয়াল টু h। এখন দেখেন তো এক্স এর ভ্যালু কত, √3h - 25। তাহলে একটা কাজ করি আমরা, চলেন √3 ইন্টু মানটা বসাই দিই, √3h - 25 ইকুয়াল টু h। তাহলে দেখেন তো এই সমীকরণে জাস্ট h রয়েছে না, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি h এর ভ্যালু চলে আসবে। তো চলেন আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা তো করলে কি দাঁড়াচ্ছে, গুণ করে দিলে হয়ে যাচ্ছে 3h - 25 √3 ইকুয়াল টু h। তাহলে এটা কি পাশে আনলে কত দাঁড়ায়, 2h ইকুয়াল টু 25 √3। তাহলে এখান থেকে h এর ভ্যালুটা আমার চলে আসলো। আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন যে মানটা ঠিক আছে কিনা। তাহলে দেখেন যখন আমি দেখবো যে আমার পিছায় গেছে ম্যাথগুলো কিন্তু মোটেও কঠিন কিছু না, জাস্ট দুইটা সমীকরণ আনা লাগে, একবার হচ্ছে এই কোণটার জন্য আর একবার হচ্ছে এই কোণটার জন্য। tan θ = লম্ব বাই ভূমি, তো ভূমি যেহেতু এই পুরোটা নিলাম, তো এখানে 25 + x টোটালটা হবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এই ম্যাথটা যদি যায়, এরপরে আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে, দেখেন এটা ছিল কত নম্বর ম্যাথ, এটা ছিল সম্ভবত 14 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে কি বলছে, যে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। এই অঙ্কটা আমি করে দিচ্ছি, বাট আপনারা নিজের একবার ট্রাই করেন, ভিডিওটা পজ করেন, নিজের একবার ট্রাই করেন, তারপর আমারটা দেখেন প্লিজ। কারণ সব ম্যাথ যদি আমি দেখেন, আমি কিন্তু মোটামুটি সবগুলো ম্যাথ বলে যাচ্ছি, এখন সবগুলো যদি বলে যায়, আপনারা যদি নিজে থেকে কিছু না করেন না, তাহলে কিন্তু ম্যাথ শিখবেন না। ম্যাথ হচ্ছে নিজে থেকে করা লাগে, প্র্যাকটিস করা লাগবে, তাহলে দেখবেন এগুলো আপনারা একদম এগুলোতে বস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধুর বারবার স্ক্রিন অফ হয়ে যেতেছে। আচ্ছা কি জানি বলতেছিলাম, আমি বলতেছিলাম যে 15 নম্বর ম্যাথটা আমি করে দিব। হ্যাঁ করে দিচ্ছি। দেখেন আগেরটা কি ছিল, পিছাই গেছিলাম, যখন পিছাই গেছিলাম মানে কি এদিকে, এবার আমি কি গেলাম, আগায় গেলাম, মানে এখানে ছিলাম ওদিকে চলে যাবো, এতটুকু। কি বলছে, কোনো স্থানে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে গেলে, মনে করেন এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি 60 মিটার আগায় গেলাম। 60 মিটার আগায় গেলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। ইট মিনস মনে করেন এটা একটা মিনার, এটা থেকে যখন আমি আগায় গেলাম, আমার কোণটা কত হলো, 60 ডিগ্রি। আগে ছিল কত ডিগ্রি, আগে ছিল 45 ডিগ্রি। ইট মিনস এটা ছিল আগে 45, এবার হয়ে গেছে 60। এই মিনারের উচ্চতা সরি, দেন পুরাটাই আগের মতো, এখানে এ দেন, ও দেন, বি দেন, সি দেন, এটাকে আমি এক্স ধরেন। তাহলে কি আপনি এখান থেকে এইচটা নির্ণয় করতে পারবেন না? সেম জিনিস, জাস্ট চিত্রটা একটু ডিফারেন্ট হয়েছে। চিত্রটা কি হয়েছে, আগেরবার হয়েছিল কি, আমি 32 মিটার পিছায় গেছিলাম, যে এখান থেকে আমি 32 না কত যে যতটুকু ছিল অতটুকু পিছায় গেলাম, আর এবার হলো কি এ পয়েন্ট থেকে আমি 60 মিটার জাস্ট আগায় গেলাম, এতটুকু, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তাহলে আমাদের এ ম্যাথটাও কমপ্লিট। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে যাওয়ার আগে আমরা একটা অনুশীলনীর একটা ম্যাথ করব। আমি কি বললাম, অনুশীলনীতে একটা ম্যাথ করব, ওই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন আপনারা জাস্ট একটু উপরের দিকে গেলেই অনুশীলনী 10-এর আগে একটা কাজ পাবেন। দেখেন একটা ছোট করে বক্স আছে কাজের, এ দেখেন একটা ছোট করে কাজ আছে, ওইটা একটু বের করেন একদম আপনাদের অনুশীলনীর লাস্টের দিকে। কাজটাতে একটা অঙ্ক বলে দিছে যে দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটা বেলুন উড়ছে, বেলুনের ওই স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি হলে বেলুনটার উচ্চতা নির্ণয় করুন। খুবই ইম্পর্টেন্ট একটা, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাকে কি বলে দিছে, দুটা মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটি অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি 60 ডিগ্রি হলে বেলুনটার উচ্চতা মিটারে নির্ণয় করো। আচ্ছা, দুইটা মাইল পোস্ট মানে এখানে একটা পোস্ট, এখানে একটা পোস্ট, ঠিক আছে ভাই, দুইটা মাইল পোস্ট মনে করেন এখানে আছে। এখন এদের যে কোনো মধ্যবর্তী স্থানের উপরে কি উঠতেছে, একটা বেলুন উঠতেছে। তো এখানে একটা মনে করেন বেলুনটা কি উঠতেছে, উঠতেছে, আর এখানে মনে করেন এ একটা মাইল পোস্ট, এ একটা মাইল পোস্ট। একটা কাজ করি, চলেন আমরা এখানে এই দুইটাকে কি করে দিই, কানেক্ট করে দিই, দেন লম্ব টেনে দিলাম। তো মনে করেন মধ্যবর্তী যে কোনো স্থান, তো মনে করেন এইটা একটা মধ্যবর্তী স্থান, তাহলে এটাকে আমার লম্ব টানলাম। এখন একটা জিনিস বলেন তো, এখানে যেহেতু একটা বেলুন উঠতেছে, তো অবশ্যই এখানে কি আমি একটা সারফেস বা তল চিন্তা করতে পারি না? চিন্তা করলাম। এখন বলে দিছিল কে, তো অবনতি কোণ না, তাহলে আমাকে বলেন তো অবনতি কোণ কি, এইটা হবে না। কারণ কি আমরা কি জানি, একটা তলের উপরের বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলি উন্নতি, নিচেরটার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলি অবনতি। সো এখানে একটা অবনতি কোণ ক্রিয়েট করছে, এখানে একটা অবনতি কোণ ক্রিয়েট করছে। সো আমি ধরে নিলাম এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এখন দেখেন আমাকে কি বলে দিছিল, দুটি মাইল পোস্ট। ইট মিনস এই এ আর এই বি মনে করেন এই দুইটা পোস্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 1 মাইল। ইট মিনস মাইলকে যদি আমি মিটারে কনভার্ট করি, তো মিটার করলে সম্ভবত 1604 বা সামথিং আছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই।
মেবি 1604 সম্ভবত, মানে 1 মাইলকে মিটারে কনভার্ট করবে। তাহলে এইটা যদি 1 মাইল হয়, তা এইটাকে আমি ধরে নিতে পারি না এক্স। কারণ কি দেখেন, এটা কিন্তু মধ্যবর্তী বিন্দু না, বলছে মধ্যবর্তী যে কোনো জায়গায়, অর্থাৎ এ বি এর যে কোনো পয়েন্টের উপরে বেলুনটা উঠতেছে, সেটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো পয়েন্ট হতে পারে। সো আমি কি এ পয়েন্টটাকে এক্স ধরে নিতে পারি না? এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এই ও বিটা কত আছে বলেন তো? এও যদি এক্স হয়, এ বি কত হবে? 1 মাইল মাইনাস এক্স না, 1 মাইনাস এক্স না? অবশ্যই মাইলকে কিন্তু কি মিটারে কনভার্ট করা লাগবে, আগে থেকে বলে রাখছি। তাহলে এটা 1 মাইনাস এক্স। আচ্ছা, এখন দেখেন এইটা যেহেতু অবনতি কোণ, দেখেন এই রেখা আর এই রেখা কি সমান্তরাল, এবং এই পয়েন্ট এই রেখাটা কি পরস্পরকে ছেদ করছে, তাহলে এই কোণ আর এই কোণ কি একান্তর কোণ। সেম ভাবে এই রেখা কি পরস্পর সমান্তরাল, এবং এই রেখা পরস্পর এই দুইটা রেখা কি করছে, ছেদ করছে। তাহলে এই রেখা আর এই রেখা কি একান্তর কোণ। সো এটা 30 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। এবার দেখেন তো, এবার কি আমি ডাইরেক্ট এখান থেকে কি ইকুয়েশন বের করে ডাইরেক্ট এইচ এর ভ্যালুটা বের করতে পারি না? কেমনে খেয়াল করেন, এখান থেকে আমি লিখতে পারি না 10 30 ডিগ্রি ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি এইচ বাই এক্স। এইচ বাই এক্স করলে এখান থেকে এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে 10 30 মান কত, 1/√3 ইকুয়াল টু এইচ বাই এক্স। সুতরাং এক্স ইকুয়াল টু কত দাঁড়াইলো? এইচ ইন্টু √3। ওকে, এরপর আমরা এটাতে যাই। এখানে কি দাঁড়াচ্ছে যে 10 60 ডিগ্রি ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি এইচ ডিভাইডেড বাই, আচ্ছা এটা হবে 1604 দশমিক সামথিং, মেবি আমি 1604 লিখলাম, মাইনাস এক্স। তাহলে 10 60 মান কত, √3। তো √3 ইন্টু 1604 মাইনাস এক্স ইকুয়াল টু এইচ না? তাহলে এখান থেকে তো এক্স এর ভ্যালুটা এখানে বসাই দেন। তাহলে কি এখান থেকে কি আমার ডাইরেক্ট এইচ এর ভ্যালুটা কি বের হয়ে আসতেছে না? উচ্চতাটা বের হয়ে আসতেছে না? এই ম্যাথটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এই ম্যাথটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। কারণ কি অনেকে এখানে অবনতি কোণের ব্যাপারটা কনসেপ্টটা বুঝে না। আমি আবারও বলতেছি, দুইটা মাইল পোস্ট মধ্যবর্তী যে কোনো একটা স্থানে বেলুনটা উঠতেছে, এখন বলে দিচ্ছে অবনতি কোণ ভূমির সাপেক্ষে। তাহলে দেখেন তো, এইটা যদি একটা সারফেস হয়, অবনতি কোণ অবশ্যই এইটার এইটা হবে। তাহলে এইটা যেহেতু অবনতি কোণ, এইটার এটা একান্তর কোণ, এইটা একান্তর কোণ। সেখান থেকে বসাই দিলে ইকুয়েশন সলভ করলে আমি আমার যে উচ্চতাটা সেটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এই ম্যাথটা গেল। এরপরে আর আমরা একটা দুটা ম্যাথ করবো, তারপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। দেখেন খুব কি কঠিন লাগতেছে, জাস্ট একবার প্র্যাকটিস করেন, খাতায় সুন্দর করে নোট করে ফেলেন, দ্বিতীয়বার আপনি নিজে থেকে পারবেন, ঠিক আছে? এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, বাইরে থেকে কোনো কোশ্চেন আসে না, বইয়ে যেগুলো আছে সেগুলোই, এর বাইরে কোশ্চেন দেয় না, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, এরপরে যে ম্যাথটা করবো আমরা, বইয়ের মধ্যে যাই, বইয়ের আমরা 16 নম্বর ম্যাথটা দেখি, ঠিক আছে? আচ্ছা 16 করবো, এরপরে 18 করবো, এরপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। 16 নম্বর ম্যাথে কি বলছে যে একটি নদীর তীরের কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটা টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ হয় 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করুন। খুবই ইজি ম্যাথ। দেখেন একজন লোক দেখলো কি ওই অপর পাশে যে টাওয়ারটার উন্নতিকোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। টাওয়ারটার উন্নতিকোণ কত, 60 ডিগ্রি। এখন এই টাওয়ার থেকে যদি আমি 32 মিটার পিছায় যাই, ইট মিনস 32 মিনিট পিছায় গেলাম, 32 মিটার পিছায় গেলে আমার উন্নতিকোণ কত ডিগ্রি হয়ে যায়, 30 ডিগ্রি হয়ে যায়। মিনারের উচ্চতা নির্ণয় করতে হবে। এই যে এই পয়েন্ট থেকে, নদীর তীর থেকে যে এই এতটুক পয়েন্ট, এটা হচ্ছে আমার নদীর বিস্তার এক্স। এটা কি আমার, এই যে মনে করেন এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। এই বিডি হচ্ছে কি আমার হাইট, মিনারটার উচ্চতা। এই বি এ হচ্ছে কি আমার, সরি এই বিডিটা হচ্ছে টাওয়ারের উচ্চতা, আর এই এ বিটা হচ্ছে আমার কি নদীর বিস্তার। পিছায় গেলাম 32 মিটার, উন্নতিকোণ হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে দেখেন তো এবার থেকে আমি পারবো না, 10 30 ডিগ্রি ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্ব কত এইচ, ভূমি কত 32 প্লাস এক্স। 10 30 মান কত 1/√3 এইচ ডিভাইডেড বাই 32 প্লাস এক্স। তাহলে কি দাঁড়ালো 32 প্লাস এক্স ইকুয়াল টু কত, √3 ইন্টু এইচ। তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে, √3h মাইনাস 32, 1 নম্বর ইকুয়েশন। এরপর আমরা এই মানে ত্রিভুজের জন্য যাবো। তো এই ত্রিভুজে কি আসতেছে, 10 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এইচ বাই এক্স। 10 60 মান কত, 10 60 মান হচ্ছে √3, তাহলে √3 ইন্টু এক্স। তাহলে √3 ইন্টু এক্স এর ভ্যালু কত, √3h মাইনাস 32 ইকুয়াল টু কত আমার এইচ। তাহলে কত দাঁড়ালো 3h মাইনাস √3 32 ইকুয়াল টু এইচ। ইট মিনস 2h ইকুয়াল টু 32 ইন্টু √3
ইট মিনস এইচ এর ভ্যালু আসতেছে 16√3। এটাই আমার কি এই আপনার কি টাওয়ার বলছিল না, হ্যাঁ টাওয়ারটার উচ্চতা কত, টাওয়ারের উচ্চতা হচ্ছে 16 × √3 এত মিটার চলে আসলো। তাহলে এখান থেকে আমার এক্স এর ভ্যালুটা চলে আসতেছে না, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে এখান থেকে খেয়াল করেন এক্স ইকুয়াল টু কত আসতেছে আমার √3h - 32। তো 3h বলতে কত, এইচ হচ্ছে কত আমার ভাই দেখেন √3, এইচ এর ভ্যালু হচ্ছে 16√3 - 32। তাহলে একটা কাজ করি চলেন এটা একটু মুছে দিই। তাহলে এক্স এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 3, 16 × 3 করলে কত আসে দেখি তো, 3 6 18 8 হাতে রইলো 1 3 1 48, 48 - 32। ইট মিনস দাঁড়ালো কত 32 থেকে 48 থেকে 32 চলে গেলে কত থাকে 60 মিটার। ইট মিনস আমার এই বিস্তার হচ্ছে 16 মিটার, উচ্চতা হচ্ছে এত মিটার। পারবেন না? কঠিন ছিল কিছু? কঠিন ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যে আজকে লাস্ট ম্যাথটা এই অঙ্কটা করবো এবং এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো দেখবেন, আমি বারবার বলতেছি এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ এখন যেটা করাবো সেটা, তারপর এটাকে যে এই যে এটার ম্যাথ দেখালাম মাইল পোস্টের এইটা, আর একটা ম্যাথ হচ্ছে যে এই যে পিছায় গেলে, এই কনসেপ্টগুলো যদি বুঝেন এই চ্যাপ্টার নিয়ে খুব একটা প্যারা খাবেন না। আচ্ছা, এবং এরপরে অবশ্যই আপনাদের কাজ হচ্ছে টেস্ট পেপার ঘাটা। বারবার বলতেছি জাস্ট ক্লাস করলে হবে না, এরপর আপনাদেরকে অবশ্যই টেস্ট পেপারটা ঘাটা লাগবে। আচ্ছা দেখেন 18 নম্বর ম্যাথে কি বলছে, একটা গাছ, খুবই ইম্পর্টেন্ট বলতেছি, খুবই ইম্পর্টেন্ট, একটা গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে একটি গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটা দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চেনটাকে বুঝেন কি বলছে, একটা গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটা দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা দেখেন এই পুরোটা একটা গাছ, সাপোজ মনে করেন এখন কোনো কিছু নেই, পুরো একটা গাছ। এখন আমাকে বলেন তো এই গাছটাতে এমন একটা ঝড় আসলো, ঝড় হয়ে গাছটার এই পার্টে গিয়ে গাছটা ভেঙে গেল। তো গাছটা যদি ভেঙে যায়, গাছটা অবশ্যই এভাবে একদম নিচে পড়ে যাওয়ার কথা, বা গাছটা নিচে পড়ে যায় না, কি বললো এই এতটুকু ভেঙে গেছে, এই ভাঙা অংশ এই দণ্ডায়মান অংশের সাথে এভাবে আছে না, খেয়াল করেন। মানে হচ্ছে মনে করেন এটা একটা গাছ, এটা একটা গাছ, এই গাছটার কি হলো ঝড়ের কারণে এই পার্টটুক কি হয়ে গেল, ভেঙে গেল, এই পার্টটুক ভেঙে গেল। তো ভেঙে গেলে কি হবে, অবশ্যই সে এইভাবে এভাবে পড়ে থাকবে না, কারণ কি বলে দিছে এই ভাঙ্গা অংশটুকু এই দণ্ডায়মান অংশের সাথে কি ঝুলে আছে, বুঝতে পারছেন তো। সো 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 এটা একটা গাছ, গাছের উচ্চতাটা হচ্ছে এইচ। এখন গাছটার এই পার্টটুকু ভেঙে গেছে, ভেঙে গিয়ে করলোটা কি, অবশ্যই সে এখান থেকে এভাবে ঝুলে আছে এবং দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি। এবং আরেকটা কথা বলছিল, দেখেন তো কি বলছিল, যে আপনার গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। ইট মিনস এই ভাঙা অংশটা কি এখন মাটি স্পর্শ করছে না, সো এটা কি গাছের গোড়া, গাছের গোড়া থেকে কতটুকু দূরে, এই 12 মিটার দূরে এই ভাঙা অংশটা মাটিটাকে স্পর্শ করছে। এবার আমাকে বলছে কি সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য নির্ণয় করো। ইট মিনস এই পুরা গাছটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। পারবেন না? 100 বার পারবেন। আমাকে বলেন তো এটা কি আমার গাছের ভাঙা অংশ না, এটা কি আমার এক্স না, এতটুকু তো ভাঙা অংশ। দেখেন আমি যদি এতটুকু বের করতে পারি আর এতটুকু বের করতে পারি তাহলে কি আমার হয়ে গেল না, হয়ে গেল। আচ্ছা এইটা যদি এক্স হয় এটা কতটুকু হবে, এটাও তো এক্স। এটা আমি এখন দেখেন এটা কিন্তু এখন নাই, এটা কিন্তু এখন নাই, কারণ কি এই গাছটা ভেঙে এখানে পড়ে আসছে, বাট আমি চিত্রের সুবিধার জন্য আমাকে এখানে এক্সট্রা রেখে দিলাম। আমি কি দেখাচ্ছি, পুরাটা গাছের দৈর্ঘ্য হচ্ছে এইচ, এক্স অংশ ভেঙে গিয়ে এখানে এসে জোড়া লেগে বসে আছে এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো এইটার দূরত্ব তো কত হবে, এক্স হবে। তাহলে বলেন তো এই পার্ট 2 মনে করেন এটা ও, এটা এ, এটা বি, এটা হচ্ছে ডি। তাহলে আমাকে বলেন তো ও এর উচ্চতা কতটুকু, এইচ মাইনাস এক্স না, কারণ টোটাল এইচ থেকে যদি আমি এই এক্সটুক বাদ দিয়ে দিই তাহলে কি এতটুকু পাবো না, এতটুকু পাবো। তাহলে এখান থেকে আমি এক্স এর দূরত্বটা বের করতে পারি না, অবশ্যই পারি। কিভাবে দেখেন তো, এইখানে যেহেতু 30 ডিগ্রিটা এখানে উৎপন্ন করছে, তাহলে লম্ব কোনটা, এটা লম্ব, এখানে এইটা ভূমি, এইটা আমার অতিভুজ। তাহলে দেখেন তো সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ না। তাহলে একটা কাজ করি আমরা, সাইন থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা, এ বি, অতিভুজ কোনটা, ও বি। তাহলে দেখেন তো সাইন থিটা কত, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এবি কত, এবি বলে দিছে 12, ওবি কত এক্স। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি না, পারতেছি এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু বের করে ফেললাম। আচ্ছা
এক্স এর ভ্যালু বের করার পর আমি কি করব, এক্স এর ভ্যালু চলে আসলো। আচ্ছা, এরপর আমার কাজ কি দেখেন তো, এরপরের কাজ হচ্ছে আমার এই এইচটা বের করা। এইচটা কেমনে বের করবো চলন করি তো। এখানে কি আছে, ভূমি আছে, অতিভুজ আছে, তাহলে আমি কি কস থিটা ফেলাইতে পারি না? কস থিটা করলে কি, সাগরে লবণ আছে, কলা গাছে ভূত আছে, ভূমি বা অতিভুজ, তো ভূমি কত, এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই অতিভুজ কত, এক্স। এক্স এর ভ্যালু তো আমি জেনে গেছি, তাহলে কি এখান থেকে আমার এইচ এর ভ্যালুটা চলে আসবে না? দেখেন তো, কস কত, কস 30 ডিগ্রি ইকুয়াল টু এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এক্স এর ভ্যালু তো আমি এখান থেকে বের করলামই, আমি কিন্তু ক্যালকুলেশন করতেছি না। তাহলে আপনি এখানে, আচ্ছা আমি ক্যালকুলেশন এটা করে দিই, দাঁড়া 1 সেকেন্ড, একটা মিনিট। সেটা হচ্ছে কত জানি আসছিল আমার এখানে, 12 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, তাই না? তাহলে আমার এখান থেকে এক্স এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 24 মিটার। ইট মিনস এই এক্স হচ্ছে 24, তাহলে এখানে কত হবে, এইচ মাইনাস 24 ডিভাইডেড বাই 24। তাহলে দেখেন তো, cos 30 ইন্টু 24 এত আসলো প্লাস 24। ইট মিনস এইচ এর ভ্যালু আসতেছে আমার 44.78 মিটার। ইট মিনস টোটাল গাছটার উচ্চতা হচ্ছে 44.78 মিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এভাবে আমি কি করতে পারি, আমার সম্পূর্ণ গাছটা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। দাঁড়ান একটা মিনিট, দাঁড়ান অ্যান্সারটা একটু মিলাই দেখি যে অ্যান্সারটা ঠিক আছে না কেন, কারণ আমি অনেক সময় ক্যালকুলেশনে ভুল করে ফেলি। এক মিনিট, 44.78 মিটার, ঠিক আছে। তাহলে দেখেন সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য আশা করি বুঝতে পারছেন। আমি দরকার হলে আরেকবার বলতেছি, দেখেন কি হইলো, যে ফুল একটা গাছ ছিল, গাছটার এই এক্স পার্টটুক ভেঙে গেছে, এবং ভেঙে গিয়ে কি করতেছে, দণ্ডায়মান অংশ কোনটা, এটা দণ্ডায়মান অংশ, দণ্ডায়মান অংশের 30 ডিগ্রি কোণ করছে। তাহলে এটা যদি ভেঙে যায় অবশেষে এভাবে আসে, তাহলে এখানে ডিগ্রি কত, 30 ডিগ্রি। আর এখান থেকে এই ভূমি থেকে গাছটা যেহেতু মাটি স্পর্শ করছে, এটার দূরত্ব কত, 12 মিটার। এখান থেকে আমি ক্যালকুলেশন করে আমার এই টোটাল এইজটা, গাছের দৈর্ঘ্যটা বের করতে হবে। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হয় না। তাও যদি কোনো সমস্যা হয়, উইথাউট এনি হেজিটেশন আমাকে নক করবেন, আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। আজকে ক্লাস এত পর্যন্ত, ইনশাআল্লাহ সামনের কাছে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, বাই।